আজকে রাত্রিকালীন ক্লাসে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ অন্যান্য আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। যে ধারাগুলোকে নিয়ে আমাদের পরীক্ষা আসার মতো আছে সেগুলো অর্থাৎ সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। লোক আসছে হলো 7 জন, তার মধ্যে 10 জনের হলো ক্যামেরা বন্ধ। ক্যামেরা বন্ধটা আমরা আসলে পরিহার করতে পারি না। আমি আশা করি যেন আগামীতে আমার ক্লাসে তোমরা না আসো। আমি আগামীতে এরকম স্টুডেন্ট পড়াবো না। যারা ক্যামেরা বন্ধ রাখে, কথা শোনে না, এরকম আমি আশাবাদী তোমরা এর মধ্যে পালাই চলে যাও। আমরা এর পূর্বে অন্যান্য ধারাগুলো নিয়ে আলোচনা করেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের, বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আমরা 26-এর 3 ধারাটা আলোচনা করি। 26-এর 3 ধারার বক্তব্যটা ছিল যে এই মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে অর্থাৎ মাদকদ্রব্য সহ যদি কোনো সরকারি যানবাহন আটক করা হয়, তাহলে এই যানবাহনের পরিণতিটা কি হবে। বলা আছে যে কোনো সরকারি কোনো যানবাহনে মাদক বহন করাকালে যদি আটক করা হয়, তাহলে এই সরকারি যানবাহনটাও ওই মাদকদ্রব্যের ন্যায় জব্দ হবে। এবং এই সরকারি যানবাহনটা আবার জিম্মায় দেওয়া যাবে। কার জিম্মায়? যিনি কিনা এই যানবাহনটা ব্যবহারকারী কর্মকর্তা, তার জিম্মায় দেওয়া যাবে। তো জিম্মা দেওয়ার বিষয়টি আবার কি করতে হবে? মামলার এজাহারে উল্লেখ থাকতে হবে, অর্থাৎ এফআইআর কলামেও উল্লেখ থাকবে। এটা ছিল 26-এর 3 ধারার বক্তব্য। আমরা 33 ধারা চলে আসি। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 33 এবং 34 ধারা দুটো যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটাতে বলা হয়েছে যে আপনি মাদকদ্রব্য সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বা মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে জানতে পারলেন এই মামলার একজন আসামি অনেক অর্থ সম্পদের মালিক, অনেক টাকা পয়সা তার বিভিন্ন ব্যাংকে আছে, বা তার দুটো ছেলে কানাডায় পড়াশোনা করতেছে। আপনার ধারণা যে এই লোকটা এই মাদকদ্রব্যের ব্যবসা করেই টাকাগুলো রোজগার করেছে। তো এরকম ক্ষেত্রে আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে কি ব্যবস্থা নেবেন? তো এখন অর্থাৎ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে কথাটি বলা আছে তা হলো, এই কথাগুলো হলো যে তো এখানে দুটো বিষয় ভাগ করা হয়েছে। একটা হলো অর্থ সম্পদ আর একটা হলো সম্পত্তি বা তার যে প্রতিষ্ঠান আছে ইত্যাদি। তো এই 33 ধারার মধ্যে কথা বলা আছে যদি মহাপরিচালক অথবা তদন্তকারী অফিসার, আমরা যেহেতু তদন্তকারী অফিসারের কথা বলছি, তদন্তকারী অফিসার নিকটে এরা বিশ্বাস করে বা যথেষ্ট কারণ থাকে যে কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের সঙ্গে জড়িত থেকে অবৈধ অর্থ এবং সম্পদ সংগ্রহে লিপ্ত রয়েছে এবং উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের বিধান অনুসারে তার ব্যাংক হিসাব অথবা আয়কর অথবা সম্পদের কর সম্পর্কিত রেকর্ডপত্র পর্যালোচনা করা প্রয়োজন, তাহলে তিনি কি করবেন? তদন্তকারী অফিসার মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী ব্যবস্থা নেবেন। অর্থাৎ মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো এখন এখানে একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, তিনি মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ভালো কথা। তদন্তকারী অফিসার মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 2 ধারার অধীন এখানে যে কথাটি বলা আছে, তিনি এখানে একটা বিষয় কথা বলা আছে, অবৈধ এবং নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য তদন্তকারী অফিসার হিসেবে গণ্য হইবেন এবং তিনি অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ ইত্যাদি মানি লন্ডারিং প্রতিরোধ আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবেন। এটা আমাদের প্রয়োজন নাই। আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব যে কখন কি কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী মাদকদ্রব্য সংক্রান্ত রচিত মামলার আসামির ব্যাংক হিসাব ফ্রিজিং বা স্থগিত বা বন্ধ ঘোষণা করা যায়, কখন কি কারণে। তো কারণটা হলো যে তদন্তকারী কর্মকর্তা যদি দেখেন যে তদন্তাধীন মামলার একজন আসামি মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থেকে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে এবং এই সম্পদ সম্পর্কে সঠিকভাবে তিনি ব্যাংক হিসাব রেখেছেন কিনা, আয়কর দেন কিনা, বা তার যে সম্পদের কর সে এই রেকর্ডপত্র দিচ্ছে কিনা, সেজন্য মানি লন্ডারিং প্রতিরোধের যে ব্যবস্থা তো নিতেও পারবেন। এছাড়া তিনি যে কথাটি করবেন সেটি হলো যে এই ধরনের যদি তিনি মনে করেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই 33-এর 1 ধারা অনুযায়ী যে কথাটি বলা হয়েছে
সেই তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন এই লোকটা অবৈধভাবে অর্থ অর্থাৎ মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থেকে অর্থগুলো উপার্জন করেছে, তাহলে তিনি কি করতে পারবেন? তিনি এর কারণ লিপিবদ্ধ করে রেকর্ডপত্র পরীক্ষা নিরীক্ষা করা কিংবা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নিশ্চিতকরণ, ফ্রিজিং করা কিংবা সম্পদ যাচাই বাছাইয়ের অনুমতির জন্য ম্যাজিস্ট্রেটের নিকট বা ট্রাইব্যুনাল নিকট আবেদন করবেন। অর্থাৎ তিনি এই ফ্রিজিং, এখানে একটা কথা বলা হয়েছে, ফ্রিজিং নিষ্ক্রিয়করণ, তার মানে সে টাকা পয়সা লেনদেন করতে পারবে না। তার মানে আমি ভালো করে যেটা কথা বলতে চাচ্ছি, 33 এবং 34 ধারার মধ্যে পার্থক্য। 33 ধারার মধ্যে যে কথাটি বলা হয়েছে যে তার আমরা ব্যাংক হিসাব ফ্রিজিং করব, সম্পত্তি আটকায় রাখবো, মানে এই সম্পদগুলো সে কোত্থেকে পেয়েছে তার তথ্য নেব। আর 34 ধারায় বলা হয়েছে সে অনেক জায়গা জমির মালিক, অনেক প্রতিষ্ঠানের মালিক, মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এই সম্পদগুলো সে কারো কাছে বিক্রয় করতে পারবে না, বন্ধক রাখতে পারবে না, কিংবা কাউকে হস্তান্তর করতে পারবে না। 33 এবং 34-এর মধ্যে পার্থক্য হলো এটাই। 33-এ বলা হয়েছে আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্ত করতেছেন, মামলা তদন্তকালে জানতে পারলেন আপনার মামলার আসামির অনেক টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি আছে। তো তখন আপনি কি করবেন, যে আসলে টাকা যে তার আছে এটা কি সে বৈধভাবে রোজগার করেছে? তাহলে বৈধভাবে রোজগার করলে তার অবশ্যই আয়কর রিটার্নে এটা লেখা আছে। তো আপনি কি করবেন, তার আয়কর রিটার্ন সহ অন্যান্য গুলো যাচাই বাছাইয়ের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। এছাড়াও তার ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ বা ফ্রিজিং পরবর্তী কার্য না করা পর্যন্ত ব্যাংকের যেন টাকা পয়সা সে তুলতে না পারে, বা ব্যাংক হিসাব যাচাই বাছাইয়ের জন্য আপনি আদালতের নিকট আবেদন করতে পারেন। আদালতের অনুমতি সাপেক্ষে আপনি আবার কি করতে পারবেন, এটা এটা আদালতের বিষয়ে আদালতে ব্যবস্থা নিতে পারেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা দিবেন, ইয়া করবেন, আর নির্দেশ প্রদান করবেন এটা। আর 34-এ বলা আছে যে আপনি মামলা তদন্তকালে জানতে পারলেন তার অনেক সম্পদ, বিল্ডিং আছে, ইত্যাদি আছে, ঘর বাড়ি রয়েছে, অনেক দালান কোঠা, অনেক কিছু আছে। তো আপনি চিন্তা করলেন যে এগুলো সে এই মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থেকে এই সম্পদগুলো করেছে। যেহেতু সে অ্যারেস্ট, সে কি করতে পারে, আর সে পলাতক, সে কি করতে পারে, এই সম্পদগুলো বিক্রয় করে দিতে পারে, কারো নিকট বন্ধক করতে পারে, বা কাউকে মান্না রেজিস্ট্রি করে দিতে পারে। তদন্তকারী কর্মকর্তা তখন কি করতে পারবেন, এই মামলার তদন্ত কার্যের সমাপ্ত না হওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা, যে কথাটি বলা আছে সেটি, এই তার সম্পদটা হস্তান্তর, বিক্রয় কিংবা বন্ধক কোনোভাবেই না করার জন্য আদালতের নিকট আবেদন। তার মানে এখানে বলা আছে কোনো মাদকদ্রব্য অপরাধের জন্য দায়েরকৃত কোনো মামলা চলাকালীন অভিযোগকারী যদি এই মর্মে আবেদন করেন, অভিযোগ অভিযুক্ত ব্যক্তির মাদকদ্রব্য অপরাধ প্রমাণিত হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার প্রয়োজন হতে পারে। সে কারণে তার সম্পত্তি বিক্রয়, বন্ধক, হস্তান্তর অথবা কোনো প্রকার লেনদেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করবে আদেশ প্রদান প্রয়োজন। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত তার আবেদনের প্রেক্ষিতে এই ব্যবস্থা রাখবে। আমার কথা বিষয়টি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। একে বলছে আবেদন করতে পারবেন, আর তিনে বলছে আদালত সেটা কি করতে পারবেন, আদালত সেটা আদেশ প্রদান করবে। তাহলে একে কি হলো, যে এখানে বলা আছে কোন মাদকদ্রব্য অপরাধের তদন্তকারী অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো ব্যক্তি এই আইনের অপরাধের মাধ্যমে উপার্জিত অর্থ সম্পত্তি রয়েছে, আহ, উপার্জিত সম্পত্তি রয়েছে, তাহা অনুরূপ বিশ্বাসের কারণে লিপিবদ্ধ করে সম্পত্তি ক্রয় বিক্রয়, বন্ধক, হস্তান্তর বা কোনো প্রকার কারো নিকট প্রদান না করিবার উদ্দেশ্যে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করিবার জন্য আদালত নিকট আবেদন করবেন। আর আদালত আবেদন প্রাপ্তির পর কি করবেন, আদালত এটি নিষিদ্ধ করার, বিক্রয় বা বন্ধক রাখা নিষিদ্ধ করতে পারেন। আমি আবার বলছি, তোমাদের ক্যামেরাগুলো যদি সমস্যা হয় বাবা, তোমরা ক্লাসে আসার দরকার নেই, আর 5টা 8টা দিন কেনই বা কথা বলবো তোমাদেরকে। তো কালকে থেকে আমি আবারও বলে দিচ্ছি, কালকে সকালে যদি আমি কারো এরকম দেখি যে ক্যামেরা বন্ধ, সে ডিউটি আছে, কোনো সমস্যা নেই, সাউন্ড বন্ধ করে সে কাজ করবে। আমি সকালে তাকে আমার ক্লাসে আর নেব না। ঠিক আছে যারা স্যার, অবাধ্য অবাধ্য লোককে আমি পড়াই না, অবাধ্য লোকের পড়াশোনা আসলে মনোযোগী তারা কখনোই হয় না।
এই জন্য আমার এটিএসআই টিএসআই যারা ক্লাস নেয়, ক্লাস করায়, আমি এদেরকে অনেক ভালো। এরা এরা কখনোই কোনো ক্যামেরার কোনো চিন্তাই করে না। ডিউটি থাকলেও যেখানে থাকুক না কেন, মেয়ে হোক ছেলে হোক। আর তোমাদের তো মানে অজুহাতের কোনো শেষ নাই। উদ্দেশ্য একটাই, ল্যাংটা হয় বিছানায় শুয়ে থাকবা, শুনলাম শুনলাম, না শুনলাম নাই। এগুলো আমাদের প্রয়োজন নেই। আমি কালকে সকাল থেকে ওই ব্যবস্থাটাই নেব, তোমরা মনে রাখবা। সত্যি কথা, কোনো ওয়ে নাই। ক্যামেরা অফ, সাথে সাথে রিমুভ, আর ঢুকতেই দেবো না। তাহলে আমরা কি 33 এবং 34 ধারার বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। তাহলে যদি প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ক নামক পুলিশ অফিসার, ক নামক পুলিশ অফিসার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রচিত মামলা তদন্তকারী কর্মকর্তা, তিনি মামলা তদন্তকালে জানতে পারলেন এই মামলার আসামির দুটো ছেলে বিদেশে পড়াশোনা করতেছে। তো এই ধরনের ঘটনা জানার পর তদন্তকারী কর্মকর্তা হিসেবে তার করণীয় কি? কি করবেন তদন্তকারী কর্মকর্তা? তার দুটো ছেলে বিদেশে যে পড়াশোনা করতেছে, এটা টাকা পয়সার মাধ্যমে করতেছে নাকি? টাকা ছাড়া গেছে জি কিভাবে এত স্যার। টাকা খরচ করে? তাহলে এত টাকা পাইলো কই? তাহলে কি করতে পারেন? এই যে ব্যাংক টাকা হিসাব পয়সা খরচ আয়কর করতেছেন, ব্যাংক। টাকার আয় রোজগার করতেছেন, এখানে তার ব্যাংক হিসাব, আয়কর সঠিকভাবে দেয় কিনা সেটা যাচাই বাছাই করার জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। আর এরপরেই তার ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ, পরবর্তী তদন্ত অর্থাৎ তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ অথবা ফ্রিজিং বা স্থগিত করার জন্য আবেদন করতে পারবে। 33-এ বলা আছে। 34-এ কি? আপনি মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে জানলেন আপনার এই মামলার আসামির দুটি 10 তলা বিল্ডিং আছে, 10 তলা দুটি ভবনের মালিক। সে যে কোনো মুহূর্তে এই ভবন দুটো বিক্রয় করে দিতে পারে। তার মানে আপনি জেনেছেন যে এই অর্থগুলো সে অবৈধ পথে অর্জন করেছে, সে যে কোনো সময় বিক্রয় করে দিতে পারে। তো বিক্রয় যাতে করতে না পারে, সে লক্ষ্যে আপনি কি করতে পারেন? যে কাজটি করতে পারেন সেটি হলো, এই ব্যক্তিটার যে সম্পদগুলো আছে, বিল্ডিং আছে, ঘর বাড়ি আছে, বা দোকান কলকারখানা আছে, সেগুলো মামলা তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কারো কাছে বিক্রয় করতে না পারে, বন্ধ রাখতে না পারে, বা হস্তান্তর করতে না পারে, সেই জন্য আপনি আদালতের নিকট আবেদন করতে। যদি প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রচিত মামলার তদন্তকারী কর্মকর্তা এই মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি হস্তান্তরের নিষেধাজ্ঞা চাই আবেদন করলে আদালতের করণীয় কি, বা আদালত কি ব্যবস্থা নিতে পারেন? তখন মনে করতে হবে এটি 34-এর 3 ধারার প্রশ্ন। কি করবেন? আদালত এই আবেদনখানা পর্যালোচনা করে শুনানি শেষে মামলার তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত এটি বন্ধক, ক্রয়, কিংবা কারো নিকট হস্তান্তর নিষিদ্ধ করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। কারো কোনো বক্তব্য আছে এই প্রশ্ন দুটো নিয়ে? আমরা কিন্তু ভুল করে এই 34 এবং 35 না ভেজাল করে দেখি। হ্যাঁ, না স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কি? একটা সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা জি যেটা স্যার। চলে যাব, আহ 36 ধারার বক্তব্যটা হলো, 36-এ হলো শাস্তির কথা বলা হয়েছে। আমরা চলে যাব 36-এর 2। এখন প্রশ্ন হলো এই 36-এর 1-এর মধ্যে যে বক্তব্যটি, সেটি হলো যে 36-এর 1-এর বক্তব্যটা হলো মাদকদ্রব্যের পরিমাণ অনুযায়ী একজন ব্যক্তির শাস্তি হয়ে থাকে। মাদকদ্রব্যের পরিমাণ অনুযায়ী শাস্তি হয়, এবং মামলার ধারা সেখানে বসায়, অর্থাৎ মামলার ধারা সেখানে বসবে, বা কোন ধারার অপরাধ সেটি মাদকের পরিমাণ অনুযায়ী নির্ধারণ করা থাকে 36-1-এ।
3602 এর বক্তব্যটা হলো মাদকদ্রব্য সংক্রান্ত একটা বিষয় বর্ধিত দণ্ড। আমি আবার বলে নিচ্ছি, যদি কখনো প্রশ্ন আসে বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন বা বর্ধিত দণ্ড কাকে বলে, প্রশ্ন হলো বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন, বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন, বা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কখন বর্ধিত দণ্ড প্রদান করা যায়। তো বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন বুঝতে হবে, এটা পেনাল কোডের প্রশ্ন, অর্থাৎ পেনাল কোডের 75 ধারায় বর্ধিত দণ্ড সম্পর্কে বলা হয়েছে। তো বর্ধিত দণ্ড আমরা জানি 75 ধারায়, কিন্তু আমরা যেন ভুলে এই 75 ধারার বর্ধিত দণ্ডের সাথে অন্যান্য দণ্ড না দেই। কিন্তু যদি প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ধিত দণ্ডের বিধান থাকলে কখন আদালত একজন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ধিত দণ্ড প্রদান করতে পারে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-2 ধারায় যে বক্তব্যটা বলা আছে সেখানে হলো যে কোনো মাদকদ্রব্য অপরাধের সাথে দণ্ডিত কোনো ব্যক্তি পূর্বে, অর্থাৎ একজন ব্যক্তি পূর্বে কোনো অপরাধ করিবার পর সে যে যখন অপরাধটা দণ্ডভোগ করেন, অর্থাৎ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত কোনো ব্যক্তি পূর্বে দণ্ডভোগ করিবার পর পরে যদি মাদকদ্রব্য সংক্রান্ত আরেকটি অপরাধ করেন, সেক্ষেত্রে আদালত তাকে নির্ধারিত দণ্ডের চেয়ে অতিরিক্ত দণ্ড হিসেবে বর্ধিত দণ্ড প্রদান করতে পারেন। তার মানে এখানেও বলা আছে যে মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে পূর্বে তার দণ্ড থাকতে হবে, অর্থাৎ সেই দণ্ডের কথাটি এখানে উল্লেখ। এখানে আরেকটা বিষয় বলা আছে তৃতীয় দণ্ড, অর্থাৎ 3বার দণ্ড দেওয়া যাবে মাদক, অর্থাৎ দ্বিতীয়বার অভিযোগ করা, অর্থাৎ দ্বিতীয়বার যদি মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে কোনো ব্যক্তি 2বার সাজা ভোগ করেন, 2বার সাজা ভোগ করার পর পুনরায় যদি আর একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ পুনরায় যদি আরেকবার এই ধরনের অপরাধ করেন মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ, সেক্ষেত্রে আদালত এই ব্যক্তিটাকে তৃতীয় দণ্ড, অর্থাৎ এটাও সে বর্ধিত আকারে দণ্ড প্রদান করতে পারে। তাহলে এই যে যে বিষয়টা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ আহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, 18 এর 36-2টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনও হতে পারে যে মাদকদ্রব্য সংক্রান্তে বর্ধিত দণ্ডের বিধান আছে কিনা বা তৃতীয় দণ্ডের বিধান আছে কিনা সেটা আমরা আলোচনা করব। আমাদের একটা প্রশ্ন ছিল পূর্বে যেটা একেবারে গুরুত্বপূর্ণ, ড্রপ টেস্টে শনাক্তকৃত ব্যক্তির প্রতি পুলিশের করণীয় কি। ড্রপ টেস্টে মানে আদালতের করণীয় আছে, পুলিশেরও কিছু করণীয় আছে। আমরা যেটা আলোচনা করব যে ড্রপ টেস্টে, অর্থাৎ যে ব্যক্তির শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে এই ব্যক্তির প্রতি কি ব্যবস্থা নেওয়া যাবে বা তারই বা করণীয় কি, অর্থাৎ যে ব্যক্তি শনাক্ত তারও কিন্তু একটা দায়িত্ব আছে। তা বলা আছে এই আইনে যাই কিছু থাকুক না কেন, কোন ম্যাজিস্ট্রেট আদালতে যদি অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ব্যতীত অন্য কোনো অপরাধে প্রতীয়মান না হন, তার মানে যদি কোনো ব্যক্তি মাদক সেবন হিসেবে প্রতীয়মান হয়, তাহলে উক্ত আদালত উক্ত ব্যক্তিকে মাদকাসক্ত বিবেচনা করে তাকে সিও তার নিজের খরচে অথবা তার পরিবারের খরচে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করতে পারবেন। এবং উক্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় সে যদি চিকিৎসা গ্রহণে অনীহা প্রকাশ করে, অথচ সেই ব্যক্তিটা যদি চিকিৎসা গ্রহণে অনীহা প্রকাশ করেন, সেক্ষেত্রে তার শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে তিনি অনন্য, অর্থাৎ নিম্নে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত। তার মানে এখানে যদি প্রশ্ন আসে যে ড্রপ টেস্টে শনাক্তকৃত ব্যক্তির করণীয় কি, বা ড্রপ টেস্টে শনাক্তকৃত ব্যক্তির প্রতি কি ব্যবস্থা নেওয়া যাবে, বলছে যে যে ব্যক্তিটার দেহে পরীক্ষা নিরীক্ষা করে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে, এই ব্যক্তিটা এই মাদকের অস্তিত্ব পাওয়া গেছে এই ধরনের ব্যক্তির যে বিষয়টি, সেটি হলো এই ব্যক্তিটার তাকে এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তার নিজের খরচে বা তার পরিবারের খরচে সুস্থ করিবার লক্ষ্যে আদালত প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সে যদি স্বেচ্ছায় যাইতে অনীহা প্রকাশ করে, তাহলে তার শাস্তির বিধান আছে এখানে এই 36-4 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। আর কোনো স্যার মন্তব্য আছে এখানে?
কারো কোনো মন্তব্য আছে? স্যার এখানে তো আদালতের করণীয়, পুলিশের করণীয় কি আছে স্যার? পুলিশের করণীয় কি আছে? পুলিশ যদি এরকম ব্যক্তিকে পায়, তার শনাক্তকৃত ব্যক্তিকে কি করবেন পুলিশ? যদি ড্রপ টেস্টে কোনো ব্যক্তির দেহে মাদকের অস্তিত্ব আছে বলবে, পুলিশ জানতে পারলে পুলিশের করণীয় কি? তাকে ড্রপ টেস্টের জন্য প্রেরণ করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। যে তার শরীরে মাদকের অস্তিত্ব আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি এই 34-এর 4 ধারার প্রশ্নটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। জি সেখানে স্যার। 34-এর 4 পড়তে গেলে প্রথমে আমাকে যেটা পড়তে হবে সেটা হলো এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোন ধারাটা আমাকে পড়তে হবে। সেটা আমাকে পড়তে হবে প্রথমেই এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 24-এর 4, ড্রপ টেস্ট কাকে বলে বা ড্রপ টেস্ট বলতে কি বুঝেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? জি স্যার, 24-4 অ্যাডাপ্ট টেস্ট। আমরা চলে আসি 36-এর 5-এ কি বলা আছে। যদি কখনো প্রশ্ন আসে ক নামক চা শ্রমিক ক নামক চা শ্রমিক মাতাল অবস্থায় প্রকাশ্য স্থানে ঘোরাফেরা করলেন বা গাড়ি চালনা করলেন, চা শ্রমিক চা শ্রমিক তাদের ঐতিহ্যগতভাবে তারা যে সকল পচই বা তাড়ি তৈরি করতে পারেন বা চোয়ানি তৈরি করেন, সেটা সে সেবন করতে পারবে, এজন্য তার লাইসেন্সের প্রয়োজন হবে না। কিন্তু এই চা শ্রমিক যদি এই জাতীয় নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করে, তিনি যদি তিনি যদি রাস্তায় ঘোরাফেরা করেন কিংবা কোনো যানবাহন চালনা করেন, সেক্ষেত্রে তার কাজটি আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য। এই জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? 36-এর 5 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তার মানে আমাদের থানা লেভেলে এই জিনিসটি বেশিরভাগই হয়। মদ খায় উল্টাপাল্টা ঘুরলে ডিএমপিতে আগে তোমার প্রসিকিউশন দিত। এখন 75-এ মেট্রোতে তো এখন প্রসিকিউশন দিলে তো দিলই, যদি না দেয় তাহলে কি করতে পারে? তার বিরুদ্ধে কিন্তু নিয়মিত মামলা রুজুরও ব্যবস্থা করা আছে। কোথায়? এই 36-এর 5 ধারা অর্থাৎ। কিন্তু সে যে অ্যালকোহল সেবন করেছে, মানে সে যে নেশাগ্রস্ত, এটা কিন্তু মেডিকেল কর্তৃক জাস্টিফাই করে আনতে হবে। কি রুহুল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কে কি অপরাধ করলেন। ব্যাখ্যা দিন। অনামিক ব্যক্তি মাতাল অবস্থায় তিনি গাড়ি চালনা করলেন বা প্রকাশ্য স্থানে, যাক, এই বিষয়টা আমরা বুঝলাম। এরপরে আমরা চলে আসি 36-এর 6 ধারা, সেখানে কি বলা আছে। আমরা জানি 26-এর 3 ধারায় বলা আছে, আমাদের 26-এর 3 এবং 36-এর 6 আমাদের মধ্যে এলোমেলো হয়। যদি কখনো প্রশ্ন আসে কোনো সরকারি যানবাহনে সরকারি চালক কর্তৃক মাদকদ্রব্য বহনকালে পুলিশ কর্তৃক যদি ধৃত হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে চালক এবং সরকারি যানবাহনের প্রতি পুলিশের করণীয় কি। তাহলে বুঝতে হবে দুটো ধারা আসবে, একটা 36-এর 3 আর একটা হলো, দুঃখিত, 36-এর 6 আর একটা আসবে 26-এর 3। 26-এর 3 আসবে যানবাহনের জন্য, আর এই 36-এর 6 ধারা আসবে চালকের জন্য। আর যদি প্রশ্ন আসে যে কোন সরকারি গাড়ির চালক সরকারি গাড়িতে করে মাদক বহন করাকালে পুলিশ কর্তৃক ধৃত হয়, এ ধরনের ঘটনায় সরকারি যানবাহনের চালকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। অনেকে না বুঝে 26-এর 3-এ চলে যায়। চালকের বিরুদ্ধে কথাটা বলা হয়েছে যে সে যে পরিমাণ মাদক বহন করাকালে ধৃত হয়েছে, এই মাদকের পরিমাণ অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি জি স্যার, স্যার। বুঝতে। জি স্যার, বুঝছি, কিন্তু এই 26-এর 6-তে স্যার আরেকটা কথা আছে যে যানবাহন ব্যবহারকারীর অনুপস্থিতিতে স্যার, যদি ব্যবহারকারী উপস্থিত থাকে তাইলে কি অন্য কোনো সে ব্যবস্থা আছে আসামি স্যার? হবে তোমার গাড়িতে, তো সেটা তো এই জন্য বললাম, তো তোমরা বোঝো না। ব্যবহারকারী থাকলে তো ব্যবহারকারী দোষী হবে। তোমার গাড়িতে মাল আসলো কোত্থেকে, তুমি জবাব দাও, তুমিও আসামি। এই জন্য কথাটা এখানে বলছে যে যানবাহন ব্যবহারকারী ব্যক্তির অনুপস্থিতিতে, যদি উপস্থিত থাকে তখন আর ওই যানবাহনটা ফেরত যাবে না।
ওটা সিজ করে সিজে থাকবে। বিষয়টা কি বুঝতে পারছো? যে আমি জানি না আমার ড্রাইভার আমার জি গাড়িটা স্যার, নিয়ে গেছে, ক্লিয়ার। কিন্তু তুমি গাড়ি নিয়ে, তো তুমি মালিক, তুমি এই জন্য গাড়ি কাকে গাড়ি ফেরত দেবো? গাড়ি ফেরত দেওয়ার সুযোগ নেই। জি স্যার, ক্লিয়ার স্যার। কোনো মন্তব্য আছে এগুলো নিয়ে? না স্যার। 37 ধারার বক্তব্যটা হলো যে মাদকদ্রব্য সংক্রান্ত যন্ত্রপাতি যদি কারো দখলে থাকে, 37, এখানে বেশি বেশি প্রয়োজন নাই। 39 ধারার বক্তব্যটা, আমি 39 ধারার কথাটা বলি। আমাদের পুলিশের সমাজে, অর্থাৎ এই সামাজিক অবস্থা এখন যেভাবে আমাদের পুলিশের দিনকালগুলো যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ ঘরে ফিরবে কিনা, কারো কাছে সে লাঞ্ছিত হবে কিনা, এরকম টেনশন নিয়ে কিন্তু পুলিশকে বর্তমানে তার দায়িত্বটা পালন করতে হচ্ছে। কারণ এখানে অনেকগুলো সুযোগ সন্ধানী ব্যক্তি আছে। আর সর্বোপরি আমি যে কথাটি বলবো, কথাটি জানি না কে কিভাবে নিবে, পুলিশের শত্রু পুলিশেই বেশি। কোন পুলিশ কিভাবে ভাত খেয়েছে, কোথায় চলতেছে, সম্পূর্ণভাবে এই পুলিশের বিরুদ্ধে পুলিশেই বেশি। তো যে পুলিশেরা পুলিশের বিরুদ্ধে বলছেন, সে পুলিশকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে সে যখন ক্ষমতায় থাকবে না, তার বিরুদ্ধে কিন্তু তখন যারা ক্ষমতায় থাকবে তারাও কিন্তু বলবে। এটা আমাদের কেমন জানি একটা চিরাচরিত নিয়মের মতো হয়ে গেছে। কারণ আমরা অতি উৎসাহী পুলিশ অনেক দেখেছি। শোনো, আমি একটা কথা বলি, এই কথাটা তোমাদের কেমন লাগবে আমি জানি না। এটা রেকর্ডিং থাক। 2003 সনে, 2 এর মাঝামাঝি এবং 3, আমি উত্তরা থানার সাব ইন্সপেক্টর ছিলাম। সেখানে জনিক সাব ইন্সপেক্টর ছিলেন। যে কোনো একটা ঘটনায় তিনি আমাদেরকে পাত্তাই দিতেন না, তৎকালীন তিনি বিএনপির লোক হিসেবে পরিচয় দিতেন। যদি কারো গলায় মোটা মোটা চেন দেখতেন, সে আহ, তাকে গাড়িতে উঠায়, তা স্বাভাবিক বিদেশে যারা থাকে বোম ভাঙ ঘরে, স্বর্ণের দামও তখন কম ছিল, তো তাদেরকে বিভিন্ন মামলায় দেওয়া হতো অস্ত্র টস্ত্র হাবিজাবি দিয়ে। শেষ শেষ বয়সে দেখলাম লোকটা এএসপিও হয়েছে, ইতিমধ্যে সে অ্যারেস্টও হয়েছে। হুম। সেই ওসি সাহেব, ওসি ছিল এক সময়, নাম করা তুখর ওসি, পরবর্তীতে আওয়ামী লীগের ভালো লোক হয়েছে। তো এই যে বিষয়গুলো, আল্লাহর কি পরিহাস। ডিআইজি সাহেব ছিলেন নুরুল হক সাহেব, ঢাকা রেঞ্জের। উনি যখন কুমিল্লা জেলার এসপি ছিলেন, কুমিল্লার এসপি ছিলেন সম্ভবত উনি, কুমিল্লার এসপি করোনার সময়। আমি ডিএমপির ওসিএমটি হিসেবে আমরা, ওর নামটা মারা গেল, ছেলেটার নাম ভুলে গেলাম আসলে, অনেক ঘটনা। ওর মৃতদেহটা আমরা পাঠালাম কুমিল্লাতে। উনি মৃতদেহ ঢুকতে দিবেন না, তখন ওসি ছিল রফিক, এসপি ছিলেন ওই নুরুল সাহেব। অনেক কথা হয়েছে, উনি কোনো করোনা রোগী ঢুকতে দিবেন না, আমাদের কোনো অফিসার কথা বলবেন না। শেষে আমি নিজে বললাম যে আমি অমুক, আবার জেল হবে না ফাঁসি হবে, আপনি চাকরি খান। আমাকে অনেক হুমকি দেখানো হয়েছে। করোনার মৃতদেহ পুলিশের তার এলাকাতে ঢুকবে না। কোথায় যাবে পুলিশের গাড়ি, পুলিশের স্কোয়াড? যা পরবর্তীতে অনেক কষ্টের পরে মৃতদেহটা ঢুকেছে। আমরা যখন সিনিয়র কর্মকর্তাদেরকে বললাম, পুলিশ হেডকোয়ার্টার কথা বলার পরে, একজন পলাতক নুরুল হক সাহেব মার্ডার কেসের আসামি, ডিআইজি ঢাকা রেঞ্জ, পলাতক। উনি নিজেকে ওই আওয়ামী লীগের বড় রকম ক্ষমতাধর বলতেন। আর ওই থানার যে তখন ওসিটা ছিল, সে অ্যারেস্ট হয়ে গেল, ওই যে কথা বললাম। তো আল্লাহ তালা কাকে কখন কিভাবে নেয় বলা যায় না। কি জন্য কথা কি জন্য কথাটা বললাম, আমি এখন আলোচনা করব 39 ধারা নিয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 39 ধারা। আমরা যেটা দেখেছি, একজনের পকেটের সেই মানি ব্যাগের চিপা যে পকেট থাকে, সেখানে একটা ইয়াবা আছে। এটা পুলিশ খুঁজে বের করে, পাবলিক খুঁজে বের করতে পারে না। এরকম অনেক ঘটনা আছে। আমরা দেখেছি পল্লবী থানার, মনে হয় পল্লবী থানা, রূপনগর থানার একজন এএসআই, তিনি এরকম একটা হাতে নাতে ধৃত হয়েছেন। এগুলো অতিরঞ্জিত। আজকে আমাদের উপরে কেন মানুষের ক্ষোভ? যখন হরতাল হয়েছে, গন্ডগোল হয়েছে, অবরোধ হয়েছে, কোনো কর্মসূচি হয়েছে, সোজা বাড়িতে থাকা জেনে থাক ধরে নিয়ে আসো, না হলে রাস্তার লোক নিরাও ধরে নিয়ে আসো। সেই গেছে কোথায়? ওমরা হজে, এখানে গন্ডগোল হয়েছে, তার নামে আসামি। হজে গেছে, এখানে হরতাল হয়েছে, তাই সে মামলার আসামি। মানে আসামি দিতে দিতে শেষ। এখন আপনারা বোঝেন, আপনারা তো মামলা খান। তাহলে আমরা কি দেখলাম? আগেও অতি উৎসাহী ছিল, এখনো আছে। অতি উৎসাহী জীবনে যাবে না।
পুলিশের শত্রুকে কে কয় কাঠা জমি কিনছে একসাথে বন্ধু হিসেবে কিনছে। এখন কিন্তু বিভিন্ন ভাবে সেগুলো প্রচার করছে যে অমুকের এত এত, অমুকের এত। তো এগুলো এগুলো আমাদের পরিহার করতে হবে, যে চোর তাকে চোর বলতে হবে। পুলিশ নোটিশ লাগায় থানায়, মামলা করতে টাকা লাগে না, আমার টাকাটা লেগেছিল কবে, এটা একটা আমার প্রশ্ন। জিডি করতে টাকা লাগে না, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আগে টাকা লাগতো এখন টাকা লাগে না। যদি এটাই লাগে, আমার স্ত্রী সে একজন রিটায়ার্ড সাব ইন্সপেক্টর, আমার স্ত্রীর জমি ভাঙচুর, জমি দখল করেছে জামাতের লোকেরা, সে 5 তারিখে আমাদের মিটার ফিটার সব খাজনা খারিজ এভরিথিং আমাদের থানায় এজাহার দিয়েছে, আজ পর্যন্ত মামলা হয়নি। কার কাছে যাব? এই গল্প করেন কেন আপনারা? কেন আপনার গল্পগুলো করেন? স্যার এখন হয় না, এখন এখন এই মুহূর্তে স্যার এগুলো গল্প যোগাযোগ করার করলে। কিছু নাই। আমি কয়েকদিন আগে থানায় গেলাম, ওসি সাহেব যে ভদ্রলোক, আমার ছাত্র, 2005-এর ব্যাচ, যথেষ্ট সম্মান করলেন। বললো যে স্যার, আমি যদি আপনার ওখানে রিটায়ার্ডের জায়গায় চলে যেতাম আমিও কষ্টটা ফিল করতাম। আমি গেছি অন্য কাজে মানিকগঞ্জ জেলায়। তো ভদ্রলোকের বললাম সেখানে এক ইন্সপেক্টর 10-এর ব্যাচ, সেও আমার ভাই ডাকতেছে। 10-এর ব্যাচ সাব ইন্সপেক্টর, আমি 13-তে ইন্সপেক্টর হয়েছি। যাক, ভালো কথা, রিটায়ার্ড মানুষ। সে বলতেছে বিষয়টা আমি জানি জানি, তার মানে আগের থেকে সে ওই থানায় আছে, অর্থাৎ কোনো ঘটনা ঘটলেই সে আগে ব্যবস্থা নিত। এই কুচক্রি গুলো কিন্তু সব জায়গায় রয়ে গেছে। স্বপন নাকি নামে এক ইন্সপেক্টর, মানিকগঞ্জ সদর থানা, মানে এগুলো রয়ে গেছে। তো কেন কথাটি বললাম, যে এই জিনিসটা প্রবণতা বাদ দিতে হবে। একটা ছেলেকে আমি দেখলাম, আমার কথা হলো, যে ছেলেটা দেখো শীর্ষ সন্ত্রাসী, আমি আজকে তোমাদের কথার মধ্যে কিছু কথা বলি। আমি তখন ঢাকার কোর্ট হাজতে রয়েছি, তো হঠাৎ করে 23 শীর্ষ সন্ত্রাসী করা হলো। নাসিরউদ্দিন পিন্টু উনি মারা গেছেন, এই ভদ্রলোকও 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে একটাকে দেওয়া হয়েছিল। যে ছাত্র, একজন ছাত্র লিডার ছিল, এমপি ছিল, উনিও শীর্ষ সন্ত্রাসী হয়ে গেল। কিলার আব্বাস, সুরিয়ান আসলাম, বিকাশ, জোসেফ হারিস, তারপরে সুব্রত বাইন, কালা জাহাঙ্গীর, সব শীর্ষ সন্ত্রাসী। এই সবগুলো দীর্ঘদিন আমাকে, আমি রিপোর্টে আনানো এদেরকে করছি। আমার বক্তব্য কোথায়? তাহলে কি হলো, একটা মামলা হওয়ার পরে 50টা মামলা দিয়ে, একটা লোককে একটা মামলায় কিন্তু যথেষ্ট। তাহলে আগে যেটা করছে আপনারা এখনো সেটা করতেছে। তার মানে কারা করতেছে? আমাদের উৎসুক পুলিশেরা করতেছে। উৎসুক হওয়া যাবে না। আপনি একটা ছেলেকে দেখলেন, আপনার সন্দেহ ছেলেটা নেশাগ্রস্ত, নেশা খায়, তো নেশা খাইলে তো আপনি সে ড্রগ টেস্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি কি করলেন, সে হয়তো কোনোদিন পুলিশের সাথে গালাগালাজ করছিল, বা কারো সোর্স আপনাকে বলছে, তার পকেটে আপনি দুটো ইয়াবা দিয়ে আপনি তাকে চালান দিলেন। কেন? জনসাধারণ পুলিশকে ভালোবাসবে। এই জিনিসগুলো পরিহার করতে হবে। কি জন্য আমি বলছি 39 ধারা, 39 ধারা কিন্তু তা নয়। আর তোমরা যারা বই লেখছে, যারা বিভিন্ন আইন পড়াচ্ছে, 39 ধারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। 39 ধারা ব্যাখ্যাটা কি? আমরা পূর্বে আলোচনা করেছি, 26 ধারায় আলোচনা করেছি, আমরা অন্যান্য ধারায় আলোচনা করেছি। কি আলোচনা করেছি? যেখানে কোনো পুলিশ অফিসার যদি জানতে পারেন যে এই স্থানে মাদকদ্রব্য আছে, কোনটা সরকারি কোনো স্থানে মাদকদ্রব্য আছে, সরকারি কোনো স্থানে, কোন সরকারি স্থানে? যেখানে মাদকদ্রব্য বিক্রয় করা হয়। একটা সেকেন্ড ভাই, এই যে 39 ধারাটা তাহলে কি? আমরা তো জানি যে পুলিশ যেখানে বার বা পানশালা, বা যেখানে মাদকদ্রব্যের ক্রয় বিক্রয়, অর্থাৎ যেখানে বিক্রয় করা হয়, সেই স্থানটা তল্লাশি করতে পারে। তো তল্লাশি করতে গিয়ে আপনি তল্লাশি করবেন কখন? 23 ধারায় বলেছে আপনি রাতেও তল্লাশি করতে পারবেন, সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত। আবার আরেকটা বিষয় এখানে বলা আছে, অফিস খোলার সময়, যখন অফিসটা খোলা হবে, অর্থাৎ এই মাদকদ্রব্য বিক্রয়ের কিন্তু একটা নিয়ম আছে। সকাল অফিস টাইম খুলবে, সকাল 9টায় খুলবে, অর্থাৎ সরকারিভাবে অফিস যতক্ষণ, এতক্ষণ। এখন আপনি সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি, সে মদ বিক্রি করবে, অ্যালকোহল বিক্রি করার লাইসেন্স প্রাপ্ত। আপনি যদি অযথা তল্লাশি করেন ওই স্থানটা, একটা বারে মদ খাইতে বসছে, এখন মনে করেন আপনি হোটেল, এই যে আপনি সেরাটনের পাশে হোটেল সাকুরা, সেখানে মদ বিক্রি হয়, অর্থাৎ অ্যালকোহল বিক্রি হয় এখানে। তো আপনি দেখলেন যে অনেক লোক খাচ্ছে,
আপনি হুট করে সেখানে ঢুকলেন, রেট দিলেন, রেট দিয়ে চেক ব্যাক করে তার কাস্টমারের ক্ষতি করলেন, আপনি কোনো কিছু পেলেন না। সেই হয়রানি যদি তল্লাশি করেন, তার শাস্তির কথা। কিন্তু আপনি একটা লোকের পকেটে 50 বোতল ফেন্সিডিল বা 50 পিস ইয়াবা দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় দিলেন, বা হাতে নাতে নিজে ধরলেন যে তার পকেট থেকে 50 পিস পাওয়া গেছে, তার জন্য কিন্তু এই ধারা নয়। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। আমরা আইন বুঝি না, আমরা আইনগুলো ভালো করে বুঝি না। আমি একটু পড়ি, তোমরা শোনো। বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি ইত্যাদি দণ্ড। বেআইনি বা হয়রানিমূলক যদি তল্লাশি, তখন কি বলছে? যদি তল্লাশি, আটক অথবা গ্রেপ্তার করিবার ক্ষমতা সম্পন্ন কোনো অফিসার কি করেন, সন্দেহ করিবার যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতি রেখে তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করেন বা তল্লাশি চালান। তল্লাশির নামে, ভালো কথা। হয়রানিমূলক ভাবে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশি করিবার নামে কোনো ব্যক্তির কোনো সম্পদ আটক করেন। অর্থাৎ এই আপনি বললেন যে আপনার মদের তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলো বাজেয়াপ্ত মদ আপনার এখানে কেন? সেখানে গিয়ে আপনি তার ভালোগুলো ধরে নিয়ে আসবেন, এই তল্লাশিটা আপনি করতে পারেন। কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করেন অথবা গ্রেপ্তার করেন, তাহলে হয়রানিমূলক তল্লাশি বা হয়রানিমূলক গ্রেপ্তার যে আপনার কাছে পাচ্ছে। কিন্তু যদি প্রশ্নে আসে যে ক নামক পুলিশ অফিসার খ নামক ব্যক্তিকে মাদক মামলায় জড়ানোর উদ্দেশ্যে তার পকেটে 5 পিস ইয়াবা দিয়ে এজাহার দায়ের করেন বা গ্রেপ্তার দেখান, তখন কি হবে? তখন তো এই 39 আসবে না। তখন কি হবে? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, এবং ওই পুলিশ অফিসার এই মাদক যে দিয়েছেন, ওই মাদক তার বিরুদ্ধে মামলা হবে, কারণ সে মাদকটা পেল কোথায়? আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা এখানে কারণটা হলো, একটা লোক, আপনি একজন, এটা কি, তুমি কাকে কি বোঝাতে চাচ্ছ? তুমি একজন পুলিশের অফিসার, তুমি একজন মাদকের অফিসার, একজন ব্যক্তিকে 10 বোতল ফেন্সিডিল দিয়ে গ্রেপ্তার করে তুমি চালান দিলা, তা তোমার শাস্তি 1 বছর, আর কে বলছে তোমারে? অর্থাৎ আইনসঙ্গত ভাবে তুমি তল্লাশিটা করেছো, কিন্তু মানে দেখাচ্ছ যে আইন অনুযায়ী তল্লাশি করেছে, কিন্তু কাজটা করেছো বেআইনি। কাকে? ওই যে মাদকের দোকানদার, তারে ক্ষতি করবার উদ্দেশ্যে বা কোনো ব্যক্তিকে ক্ষতি করবার উদ্দেশ্যে তুমি এটা তল্লাশি করেছো বা গ্রেপ্তার করেছো। কিন্তু তুমি যে একটা লক্ষ্যে ইয়াবা দিয়ে ধরাই দিলা, এই মিথ্যা সাক্ষ্য যে সৃষ্টিটা করলা, এই সাক্ষ্য সৃষ্টির জন্য তোমার বিরুদ্ধে পেনাল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ইয়াবা তোমার, তুমি যে তাকে দিয়েছো, ইয়াবার মালিককে পুলিশ বা দ্রব্য সংক্রান্ত কোনো কর্মকর্তা, তারা যে এটা দিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো 39টা হলো যে যেখানে বৈধভাবে তল্লাশি করার ক্ষমতা আছে, বা অবৈধ যে স্থান যেখানে আপনি মনে করেন না কেন, অর্থাৎ অবৈধ স্থানে আপনি তল্লাশি করার ক্ষমতাবান, আপনি সেখানে তল্লাশি করতেছেন। এই তল্লাশিটা যদি বেআইনি হয়, আপনার গ্রেপ্তারটা যদি বেআইনি হয়, তাহলে তার মানে আপনি একজনকে গ্রেপ্তার করেছেন। বেআইনি কাকে বলেছে? আপনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন, কি গ্রেপ্তার করেছেন? সে মাদক সেবন করেছে, ভালো কথা। সে লাইসেন্স দেখালো যে মাদক সেবন করেছে আমি সঠিক, কিন্তু আমার পারমিশন আছে। তখন কি করবেন আপনি? তাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দিয়েছেন। সে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করলো যে বিজ্ঞ আদালত, আমি যে মাদক সেবন করি, এই যে তার প্রমাণ, আমাকে তো ক্ষমতায় দেওয়া হয়েছে, আমি বলার পরও পুলিশ আমাকে চালান দিয়েছে, সেটার এইটা। কিন্তু আপনি একজনের পকেটে 5 প্যাকেট 10 প্যাকেট ইয়াবা দিয়ে বা মাদক দিয়ে পুলিশকে ধরিয়ে দিবেন, সেই অবৈধ তল্লাশির জন্য আপনার বিরুদ্ধে 39 ধারায় ব্যবস্থা হবে। আপনি মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছেন, এবং আপনি যে এই মাদকটা দিয়েছেন, এই মাদকের সংশ্লিষ্ট অর্থাৎ পরিমাণ অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা হবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। কে রোহল, কিছু বলবা? না স্যার, না স্যার। আচ্ছা রোহল, বলবো স্যার, একটু পরে স্যার, শেষে, সবার শেষে স্যার। আচ্ছা এখনই কও। স্যার, ঘটনা হলো স্যার, আজকে আমাদের থানায় তো চেকপোস্ট হয় স্যার, একটা চেকপোস্ট পাঠিয়েছে, আমি ডিউটি অফিসার ছিলাম। হ্যাঁ, ডিউটি অফিসার যারা চেকপোস্ট ডিউটিতে ছিলেন,
তারা মানুষের বডিতে হাত দিয়ে, যেমন পকেট, বডিতে হাত দিয়ে চেক করতেছে। চেক করে স্যার আমাদের যে গ্রুপ আছে, থানার গ্রুপ, গ্রুপে ছবি দিছে। তো আমি ফোন দিলাম, সেখানে যে অফিসার ছিল, সাব ইন্সপেক্টর একজন, এএসআই একজন, আর রাজারবাগ থেকে স্যার পুলিশ ছিল, ডেমরা থেকে পুলিশ ছিল 10 জন। হুম। তো ওই দারোগাকে আমি বললাম যে আপনি মানুষের বডিতে টাচ করে আপনি চেক পুশ করতেছেন কেন? এটা তো আমাদের সিনিয়র অফিসার এখন নিষেধ করছে এটা করার জন্য। পরে উনি বলতেছে, আমি তো আসলে বিষয়টা জানি না। আচ্ছা, জানেন না যেহেতু আপনি জানেন, আপনি নেক্সট টাইম এখানে যতক্ষণ চেক পুশ করবেন, মানুষের বডি, পকেট মানুষই দেখাবে, আপনি বলবেন যে আপনার কাছে কি আছে আপনি দেখান, আপনি তাদের গায়ে টাচ করবেন না। এটা আমাদের এডিসি স্যার এবং ডিসি স্যারও এই নির্দেশনা দিয়েছিলেন স্যার। তো এই হলো একটা বিষয় স্যার। তা উনি ওনার এই যে একটা, মানে স্যার ওনার অতি উৎসাহী একটা বিষয়। না, ওইটা একটা তো আছে। ওইটাই বলতেছিলাম। আর একটা জিনিস হলো, যে কোনো থানায় যোগদান করার পর তাকে যথাযথ ব্রিফিং করা হয় না। ওসি সাহেবের সাথে সাব ইন্সপেক্টর যোগদান করার পরে স্যালুট দিয়ে দেখা করলো, আচ্ছা ঠিক আছে, এখন এই অপারেশন অফিসার তার ডিউটি পাঠিয়ে ছিল পরের দিনে সিরা ওয়ান বা কিলো ওয়ান বা স্পেশাল ওয়ান ডিউটি পাঠিয়ে। এখন ওই থানার যে পরিস্থিতি, সে কিভাবে বুঝবে? তাকে তো অবজারভেশনের সুযোগ দিতে হবে, কি আছে কি না, তাকে ব্রিফিং করতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনি একজন পুলিশ সদস্য, আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি কি করলেন? আপনি এই সাব ইন্সপেক্টর, আপনি একটা স্থানে ডিউটিতে মোতায়েন হয়েছেন। উক্ত স্থানে মোতায়েন হওয়ার পর আপনি কি কি দায়িত্ব পালন করেন? তো আপনাকে ব্রিফিং করা হয় নাই। আপনার সিসির, দেখবেন একটা সিসির মধ্যে সিল মারা আছে, এই সিল মারা সিসি পরিহার করতে হবে। আমাদের লোকজন এত ব্যস্ততায় নাই, এত ইয়াতে নাই, যে সিসি হাতে লাগলে সমস্যা কোথায়, টাইপ করবে। এক একটা কাহিনীর জন্য এক একটা। এই জিনিসগুলো দেখতে 39 ধারার বক্তব্যটা আমরা বুঝলাম। 40-এ অর্থদাতা দরকার নাই আমাদের। আহ যা যদি কোম্পানির, এখানে বলা আছে যে কোনো কোম্পানির যদি দেখা গেল যে এসএ পরিবহনের একটি গাড়ি একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে এত বোতল ফেন্সিডিল পাওয়া গেল, তো ড্রাইভার তো আটক হবে। তৎস কোম্পানির কথা বলা হয়েছে যে এই আইনের বিধান কোন লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহলে উক্ত কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব তারা অপরাধ করেছে বলিয়া গণ্য। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। একসময় একটা প্রশ্ন আসছিল মাদকদ্রব্য জামিনের বিষয়টি, এটা আমাদের প্রয়োজন নাই, আমরা বিচার সমাপ্তির মেয়াদ, শিশুর অভিযুক্ত, এখানে একটা বিষয় বলা আছে, অভিযুক্ত শিশুর ক্যামেরায় গৃহীত ছবি, হ্যাঁ এটা আমাদের জন্য প্রয়োজন। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই 56 ধারার একটা বক্তব্য বলা আছে যে ক্যামেরায় গৃহীত ছবি, যদি কখনো প্রশ্ন আসে, এই বক্তব্যটাকে, এই যে আমি এতক্ষণ কথাগুলো বলছি, তোমরা যে কথাগুলো বলছো, এটা একটা সাক্ষ্য। তো ক্যামেরায় একজনের ছবি তোলা হয়েছে, একজন ব্যক্তির মুখে কথা বললে যতটুকু গুরুত্ব পাবে ততটুকু গুরুত্ব পাবে এই অডিও ভিডিও স্থিরচিত্র যে ধারণ করে রেখেছে সেটা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এখানে কিন্তু 56 কথা বলা হয়েছে কি কারণটা, বলছে অপরাধ 56 ধারার বক্তব্যটা হলো অপরাধ সংগঠিত হচ্ছে, হয়েছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টা বুঝতে পারছো? তো এই সকল স্থির চিত্র চলচ্চিত্র যদি কোনো ব্যক্তি ধরে নেয়, দেখা গেল একজন ব্যক্তি, সে মাদক ব্যবসার সাথে জড়িত, সবাই জানে মাদক সম্রাট, মাদক কিং, কিন্তু তাকে কখনোই মাদক সহকারে পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই। পুলিশ বিভিন্ন তল্লাশি চালান, কিন্তু তাকে মাদক সহ কখনোই পাওয়া যায় না। কিন্তু সে যখন মাদক সংক্রান্ত বিষয়ে কারোর সাথে বিক্রয়ের কথাবার্তা বলেন, বা মাদক যখন রাতে বেলা নিশিরাতে আসে, সে যখন আদান প্রদান করেন, এটার একজনের কাছে স্থির চিত্র, চলচ্চিত্র, ভিডিও চিত্র ধারণ করে রাখা হয়েছে। তখন এই ব্যক্তিটাকে অভিযুক্ত করা যেতে পারে এই মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে, অর্থাৎ স্থিরচিত্র, চলচ্চিত্র, অডিও ভিডিও আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
2018-এর 56 ধারায় আছে। যাই হোক, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে আমরা মোটামুটি আলোচনা করলাম। কারো কিছু বলার থাকলে এখানে বলতে পারো। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, বলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মাদক ব্যবসার জন্য অর্থ লগ্নকারীর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আলোচনা। অর্থ এখানে লগ্নকারী তো বলাই আছে যে ইয়ার 30 40 ধারায় অর্থ যোগানদাতা পৃষ্ঠপোষকতা, 40 ধারা, জি স্যার। 40 ধারা, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কিছু বলার আছে? তোমাদের কিছু বলার আছে? স্যার আমি একটা প্রশ্ন বলতে চাইছিলাম স্যার। বলো বলো। স্যার সাক্ষীর প্রতি কি সব মানে একজন একজন সাক্ষীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা নাকি সৃষ্টি করা যায় স্যার? আমি যেটা প্রশ্ন আলোচনা ছিল। করলাম মাদক দ্রব্য সংক্রান্ত কিছু বলার আছে কিনা এটা বলো আগে। আছে কিছু বলার? নাই? স্যার মাদক দ্রব্য 25 ধারা কি স্যার? 25? মাদক দ্রব্যের 25-এর বক্তব্যটা আমি বলে দিচ্ছি। 25-এর আর কি এগুলো হবে? 25-এর মধ্যে যে কথাটা বলা আছে, শোনো। আটক ইত্যাদি সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে। তুমি সাব ইন্সপেক্টর, এই একজন ব্যক্তিকে মাদকদ্রব্য সহ আটক করেছো, তুমি তোমার অফিসার ইনচার্জকে অবহিত করতে হবে। অনুরূপ ভাবে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা কর্মচারী কর্মকর্তা আছেন, তারাও যদি কোনো ব্যক্তিকে আটক করেন বা মাদকদ্রব্য আটক করেন, ব্যক্তি বা মাদক, তারা তাদের কর্তৃপক্ষকে জানাবেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তুমি মাদক পাইলে মামলা না নিয়ে রাখতে পারবা? হ্যাঁ, কে? না স্যার, মামলা দিতে হবে স্যার। যাক, আমরা আলোচনায় চলে আসি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, একটা বিষয় আমাদের খুবই জানা প্রয়োজন। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, সেখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো সম্পর্কে পুলিশ এখনো সঠিকভাবে অবগত নয়। কারণটা হলো, এই আইনটা যখন তৈরি করা হয়েছে, কোনটা ক শ্রেণীর, কোনটা খ শ্রেণীর, গ শ্রেণীর, আসলে গাঁজা, গাঁজার, গাঁজা বলতে কোনো শব্দ নেই, বাংলা শব্দ। আর ইংরেজি হলো ক্যানাবিস, অ্যালকোহল। এই অ্যালকোহল বলতে অনেকগুলো সম্মিলিত অ্যালকোহল, মাদক, ড্রাগ। আসলে এগুলো আমার মনে হয় কিছুটা সহজ করার উচিত আমি মনে করি। যাক, আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করি। নারী ও শিশু নির্যাতন দমন 4 ধারায় যদি আমরা যাই, কারণটা কি? নারী শিশু 4 এবং এসিড অপরাধ দমন আইনের একই রকম প্রশ্ন দেখা যায়। বোঝার উপায় কি? আমাদের অনেক পরীক্ষার্থী এখনো যে ভুলটা করে, সেটি হলো যে অনেক গল্প হলো, তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমি যে কথাটি বলতে চাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 ধারা এবং অ্যাসিড অপরাধ দমন আইনের কিছু ধারা একটা মিল আছে। প্রশ্ন হচ্ছে, কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক্যামেরাগুলো ওপেন করো সবাই। তো সেখানে প্রশ্ন আসছে, ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে, ক্যামেরাগুলো ওপেন করো, ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন। ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন, ফলে তার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা ঝলসে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু নারী বা শিশুর কথা বলা হয়েছে, আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 ধারায় চলে যাই। আসলে প্রশ্নটা 4 ধারা নয়, প্রশ্নটা এসিড অপরাধ দমন আইনের। যখনই প্রশ্নের মধ্যে আসবে নারী হোক আর শিশু হোক, অ্যাসিড শব্দটি আসলে অবশ্যই মনে করতে হবে
এটা অ্যাসিড অপরাধ দমন আইনের প্রশ্ন। তাহলে এই নারী শিশু 4 ধারার কি প্রশ্ন? ক্ষয়কারী, বিষাক্ত কিংবা ধার্য কোনো পদার্থ, জলে ধার্য পদার্থ, বিষাক্ত, ক্ষয়কারী। অথচ অ্যাসিডকে যদি আমরা ভাগ করতে যাই, অ্যাসিড কাকে বলে, তখন কিন্তু এই তিনটা চলে আসে। কিন্তু যখনই অ্যাসিড শব্দটা ব্যবহার হবে, তখন কিন্তু নারী শিশু 4 ধারার কোনো কাজ হবে না, তখন চলে যাবে অ্যাসিড অপরাধ। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝছি স্যার। তো এখানে স্যার বুঝছি। কত আহ, ধারা হবে স্যার? এসিডের নিয়ে কত ধারা হবে স্যার এটা? 5 আছে, 5। অ্যাসিড অপরাধ দমনের 5 আছে। আমরা অ্যাসিড অপরাধ দমন আইনে যাবো যখন ওটা, তখন আমরা যাবো। অ্যাসিড অপরাধ দমন আইনের এখানে যে কথাটা বলা আছে, এখানে 5 ধারা আছে। এখানে 5-এ বলা আছে যে অ্যাসিড নিক্ষেপ করা এবং নিক্ষেপের চেষ্টা, অ্যাসিড দ্বারা আহত করার শাস্তি। 5 ধারা। যাই হোক, তাহলে নারী শিশু নির্যাতন দমনের 4 ধারার মধ্যে বলা আছে যে যদি কোনো ব্যক্তি ক্ষয়কারী, বিষাক্ত, ধার্য কোনো পদার্থ নিক্ষেপ করে কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায়। একজন বয়স্ক লোকের শরীরে যদি অ্যাসিড গরম পানি দেন, তাহলে কি হবে পুরুষ ব্যক্তির? সেক্ষেত্রে কিন্তু নারী শিশুর এই ধারা আসার কোনো সুযোগ নাই। তখন কিন্তু আবার অ্যাসিড অপরাধ দমনও যাবে না, গরম পানি কোনো অ্যাসিড না, তখন কিন্তু পেনাল করে ধারায় চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই অ্যাসিড বলো, নারী শিশু বলো, গুরুতর আঘাত, চোখ নষ্ট করে ফেলছে, মুখ বিকৃত করে ফেলছে, অঙ্গহানি করে ফেলছে, এই যে গুরুতর আঘাত, এটা কিন্তু পেনাল করে 320 ধারার উদাহরণ। আপনি, আর অ্যাসিড একটা হলো মাধ্যম, অর্থাৎ অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করে একটা লোকের এই কাজ করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে যদি কারো মৃত্যু ঘটানো হয়, তার জন্য আলাদা আইন তৈরি করা আছে। কিন্তু গুলি করে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তার জন্য পেনাল কোড আছে। ছোরা দিয়ে যদি মারা হয়, পেনাল কোড আছে। পানিতে ডুবে সব পেনাল কোড আছে। কিন্তু অ্যাসিড ক্ষয়কারী বিষাক্ত কোনো পদার্থ দ্বারা যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হয়, তার জন্য আলাদা আলাদা আইন তৈরি আছে। কিন্তু একজন পুরুষ ব্যক্তি যার বয়স কিংবা 25 বছর, তাকে যদি গরম পানি দিয়ে হত্যা করা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড অপরাধ দমন আইনের ধারা আসার সুযোগ নাই। সেক্ষেত্রে কিন্তু পেনাল কোডের ধারায় আসবে। অ্যাসিডটা হবে তার একটা হাতিয়ার, অর্থাৎ এই গরম পানিটা হবে তার একটা হাতিয়ার। কারণ গরম পানিকে কখনো অ্যাসিড হিসেবে গণ্য করা যাবে না। কিন্তু ওই গরম পানি দিয়ে যদি কাউকে কোনো নারীর উপরে দেয়, পরবর্তী, এই জন্য মামলার অনেক ঘটনা আছে, যাই দরকার নাই। আমরা চলে আসি এই দহনকারী পদার্থ 4 ধারা 5 ধারা যা আছে, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হলো এই 4-এর 4 ধারাটা আমাদের প্রয়োজন। নারী শিশু নির্যাতন দমনের 4 ধারার মধ্যে বক্তব্য হলো, এই ধারার অধীনে অর্থদণ্ড প্রচলিত আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তির নিকট থেকে আদায় অথবা বিদ্যমান সম্পদ না থাকলে পরবর্তীতে তার যদি সম্পদ হয়, সেখান থেকে নেওয়া যাবে। কে পাবেন? ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার পাবেন বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবেন। অর্থাৎ বলা আছে যে এই ধারার অধীনে অর্থদণ্ডের প্রচলিত আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তির নিকট থেকে বা তার বিদ্যমান সম্পদ বা তার মৃত্যুর পর সময় রাখিয়ে যাওয়ার সম্পদ থেকে আদায় করে কাকে দেওয়া যাবে? যে ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে তার উত্তরাধিকারী বা যে ব্যক্তি মানসিক বা শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ব্যক্তিকে বা তার পরিবারকে দেওয়া যাবে। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে যে ক্ষয়কারী, বিষাক্ত বা দাহ্য পদার্থ দ্বারা যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা হয়, সেক্ষেত্রে প্রদেয় অর্থ বা আদায়কৃত অর্থ কাকে প্রদান করতে হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ, অন্যগুলো বিষয় না। আমরা চলে আসি 9-এর 1 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 9-এর 1 আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর একটা কথা আছে, যদি পাচারের জন্য কোনো নারী বা শিশুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাহলে কিন্তু আর এই নারী ও শিশু নির্যাতন দমন আইন হবে না। 9-এর 1-এ কি বলা আছে? 9-এর 1-এর বক্তব্যটা হলো যে যদি কোনো ব্যক্তি, সেখানে কি কথা বলা আছে, অর্থাৎ নারী ধর্ষণ সম্পর্কিত, অর্থাৎ একজন নারীকে ধর্ষণ সম্পর্কিত বিষয় এখানে বলা হয়েছে। অর্থাৎ কি বলা হয়েছে এখানে? অর্থাৎ আহ সেটি হলো যে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে ধর্ষণ করে, তাহলে সংজ্ঞা লেখন ধর্ষণ, তাহলে বুঝতে হবে প্যানেল কোডের 375 ধারার প্রশ্ন। সংজ্ঞা লেখন ধর্ষণ কাকে বলে? 375। আচ্ছা,
ক নামক ব্যক্তি খ নামক নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন, তার অপরাধ কোন ধারায়? 9-1 ধারায়। 9-2 কি? একজন ব্যক্তি একটা নারীকে ধর্ষণ করে মেরে ফেলেছেন, বা ধর্ষণ করতে গিয়ে তাকে এমন ভাবে তার শরীরে আঘাত করেছেন বা চাপ প্রয়োগ করেছেন বা মুখ চেপে ধরেছেন, যার কারণে নারীটি মৃত্যুবরণ করেছে। অর্থাৎ ধর্ষণের ফলে যদি কোনো নারীর মৃত্যু হয়, সেক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে 9-2। 9-1 একা ব্যক্তি কর্তৃক ধর্ষণ, 9-2 একা ব্যক্তি কর্তৃক ধর্ষণের ফলে বা ধর্ষণের অন্যবিধ কোনো কারণে কোনো নারীর মৃত্যু হলে তার শাস্তির বিধান। 9-3 একের অধিক ব্যক্তি কর্তৃক ধর্ষণ, ধর্ষণ করে আহত বা মৃত্যু ঘটানো। অর্থাৎ 2-এ যেভাবে মৃত্যুর কথা বলা হয়েছে, একজনের কথা। 3 ধর্ষণ এবং ধর্ষণের ফলে যদি কোনো নারী আহত হয় বা মৃত্যুবরণ করে, তার শাস্তির কথা বলা হয়েছে 3 ধারায়। কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন পেনাল কোডে আমরা যদি দেখি যে একজন ব্যক্তি খুন করতেছে আর দুজন ব্যক্তি ডাইনে বামে দাঁড়ানো আছে, তারাও কিন্তু অপরাধী। একজন 302 আর একজন 34 ধারা। এখন দুজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে আর একজন লোক ঘরে প্রবেশ করে একটা নারীকে ধর্ষণ করেছে। এখানে আসামি 3 জন, কিন্তু ধর্ষণ একজন, ধর্ষক একজন, অন্যরা ধর্ষকের সহযোগী হিসাবে অভিযুক্ত হবে। তাহলে আমরা 9-1 ধর্ষণ, ধর্ষণের শাস্তি অর্থাৎ একাকর্তৃক ধর্ষণের কথা বলা হয়েছে। 9-2 ধর্ষণ জনিত কারণে কোন নারীর মৃত্যু। 9-3 একাধিক ব্যক্তি কর্তৃক, অর্থাৎ একজনের বেশি। 4-এ যে কথাটি বলা আছে সেটি হলো যে এখানে একটা কথা এখানে বলা আছে যে ধর্ষণের চেষ্টার কথা বলা হয় নাকি? 4-এ কি বলা আছে? এখানে দুটো বিষয় বলা আছে, ধর্ষণ করে আহত বা ধর্ষণের চেষ্টা। চেষ্টা হলো 4-এর খ। ও স্যার। হ্যাঁ, 9-4-এর খ। ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের জন্য বেশি প্রয়োজন হলো 9-5 ধারা। পুলিশ কর্তৃক নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? অর্থাৎ কোন পুলিশ সদস্য যদি কোনো নারীকে ধর্ষণ করেন, সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি। কোন পুলিশ সদস্য কোন নারীকে ধর্ষণ করলে কি অনুসরণ করতে হবে? ভাই লাভ দিয়ে বলবে 9-5, 9-5 না। একজন সাধারণ ব্যক্তি কোন নারীকে ধর্ষণ করলে যে ধারায় অপরাধ করবেন, একজন পুলিশ সদস্য কোন নারীকে ধর্ষণ করলে একই ধারায় অপরাধ করবেন। তাহলে 9-5-এ কি বলছে? 9-5টা হলো একজন নারী ধর্ষিত হয়েছে, কোথায়? পুলিশের আশ্রয়ে থাকা নারী বা পুলিশ হেফাজতে থাকা নারী। কে ধর্ষণ করেছে? পুলিশ ধর্ষণ করেছে বা অন্য কোনো ব্যক্তি ধর্ষণ করেছে, কিন্তু নারীটা পুলিশের হেফাজতে ছিল। তো যে পুলিশের বিরুদ্ধে অভিযোগটা এসেছে, বলছে না, সে ধর্ষণ করছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তাহলে তবে তার আন্ডারে নারীটা ধর্ষিত হয়েছে, অর্থাৎ হেফাজতের ব্যর্থতার কথা বলা হয়েছে 9-5 ধারায়। তো প্রশ্নটা হলো, একজন পুলিশ অফিসার বা একজন ডিউটি অফিসার, নিজেই ডিউটি অফিসার, নিজেই একটা নারীকে রেপ করেছেন, তার হেফাজতে থাকা, হাজতখানার থাকে, তার বিরুদ্ধে দুটো অভিযোগ আসবে, একটা হলো ধর্ষণ আর একটা হলো হেফাজতের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তো সেন্ট্রি অকম করেছে, খারাপ কিছু করেছে, সেক্স করে, সেন্ট্রি রেপ করেছে, কিন্তু ডিউটি অফিসারের আওতায় মেয়েটা ছিল। ডিউটি অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হলেও সে হেফাজতের ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার বিরুদ্ধে 9-5 ধারায় শাস্তির যোগ্য ব্যবস্থা। তো এখন এখানে কিছু কিছু বিষয় আছে, বিষয়গুলো আমরা ভুল করে ফেলি যে পুলিশ কর্তৃক নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি। এখানে হেফাজতের কথা বলা হয়নি, যেহেতু হেফাজতের কথা বলা হয়নি, সেখানে 9-5 আসার কোনো, অর্থাৎ পুলিশ হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হন, সেক্ষেত্রে 9-5 আসবে কোথায়? ওই পুলিশ সদস্য যদি তার হেফাজতের ব্যর্থ হন সেক্ষেত্রে, অর্থাৎ তাকে যদি সে নিরাপত্তা দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে।
আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে জি। পারছি। যাক, অনেক কথা আমরা বললাম, যতটুকু আলোচনা করলাম। কারো কিছু বলার থাকলে বলতে পারো। সকালে ক্লাস আছে, সকাল 7টায়। কারো কিছু বলার থাকলে বলো। স্যার ওই যে 12 ধারায় যেটা বলছে যে আমরা তো 12 ধারা যাই নাই এখনো। ও সরি স্যার, সরি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বলো। তারপরে কও কি আছে। কারো কিছু বলার আছে? না স্যার, স্যার এই ওই যে পর্যন্ত বুঝতে পারছি। একাধিক ব্যক্তি কর্তৃক যে ধর্ষণ, একজনের ভিতরে ঘরের ভিতর প্রবেশ করলো, দুইজন তার সহায়তা করলো, এটা এবং ওই 9-1 হবে, 9-1 করলে 30, 9-1 / 30 হবে। স্যার যদি ওইটা ওই ধর্ষণের ফলে মারা যায় তাহলে কি মৃত্যুর জন্য নয় ওই 9-1 হবে, 9-1 / 30 হবে। কারণ জি স্যার। তিনজনে তো তাকে রেপ করে নাই, বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কিছু বলার আছে? কি কিছু বলবা, শীতল বা সুজন, কিছু বলার আছে? না স্যার। নাই। না স্যার। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে কথা হবে সকাল 7টায়। ক্লাসে চলে আসো। আর সর্বোপরি একটা কথা বলি, যার যেখানে যে দায়িত্ব দেয় কর্তৃপক্ষ, সেটা যেন যথাযথভাবে আমরা পালন করি। আমরা আগের পুলিশ কি করছে, পরের পুলিশ কি করছে, মনের মধ্যে ভয়। হ্যাঁ, স্বাভাবিক মনে ভয় থাকতেই পারে যে আগের ব্যক্তিরা আমাদেরকে সেভ করে নাই। অতি উৎসাহী, অতিরঞ্জিত করলে তাকে কেউ সেভ করবে না। আজকে এই কথাটা আসে কেন? যখন বারবার করে গুলি করার নির্দেশ দিচ্ছে, আমার সচক্ষে আমি দেখলাম যে এই লোকগুলো আসলে নিরপরাধ। তো নিরপরাধ ব্যক্তিকে গুলি চালানোর দায়িত্ব তো কেউই বহন করবে না। অর্থাৎ তাদের মৃত্যু ঘটানোর মতো কোনো পরিস্থিতি হয়নি সবার ক্ষেত্রে। এটা কি দিয়ে আমি ঢাকবো? একটা কনস্টেবল ঘুরে এসে তাকে ঠাস করে পেটে ঠেকায় গুলি করলো, এটাকে আমরা কি আহ তার দায়িত্ব পালনের মধ্যে হবে? কি রোল? না স্যার, এটা হত্যা, হত্যা স্যার। কাজে কাজে আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবো, আর অতি উৎসাহী কখনোই হবো না। কর্তৃপক্ষ যে আদেশ দেয় আমরা এটা পালন করার চেষ্টা করবো, যদি কিনা সেটা বৈধ হয়। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই। সালাম আলাইকুম।